দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নজিরবিহীন প্রশাসনিক রদবদল এবং শাস্তিমূলক ব্যবস্থার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অতীতের বিভিন্ন সময়ে ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়রানি এবং মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে সরকার। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জোরপূর্বক গ্রেপ্তার এবং টেনে হিচড়ে কারাগার ও ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশের ৩ নারী কর্মকর্তার বিরুদ্ধে বাধ্যতামূলক অবসরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সরকারি উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট সূত্রে তথ্য অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি এবং নৌপুলিশে বর্তমানে কর্মরত এই ৩ কর্মকর্তার বিরুদ্ধে যে কোনো মুহূর্তে প্রজ্ঞাপন জারি হতে পারে। বাধ্যতামূলক অবসরের তালিকায় থাকা এই ৩ উচ্চপদস্থ নারী কর্মকর্তা হলেন সিআইডির বর্তমান অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা, নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন। সরকারি নথিপত্রে তাদের বিরুদ্ধে পেশাগত অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের সুস্পষ্ট প্রমাণ তুলে ধরা হয়েছে। দাপ্তরিক নথির তথ্য থেকে জানা যায়, রেবেকা সুলতানা এবং জেসমিন বেগম সরাসরি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসভবন থেকে টেনে হিচড়ে বের করে দেওয়ার মতো অমানবিক ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। পেশাদারিত্বের চরম লঙ্ঘন করে তারা সে সময় রাজনৈতিক নির্দেশনায় এই কর্মকাণ্ড পরিচালনা করেন বলে নথিতে উল্লেখ রয়েছে। জেসমিন বেগমের বিষয়ে দাপ্তরিক নথিতে আরও একটি গুরুতর অভিযোগ যুক্ত করা হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তিনি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং পুলিশ বাহিনীতে চলা বিভিন্ন দুর্নীতির সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে। অন্যদিকে সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানার বিরুদ্ধে ওঠা অভিযোগটি রাষ্ট্রের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত স্পর্শকাতর। সরকারি নথির তথ্য বলছে, রেবেকা সুলতানার মাধ্যমে বর্তমান রাষ্ট্রের অত্যন্ত গোপনীয় এবং সংবেদনশীল তথ্যগুলো পলাতক আওয়ামী লীগ নেতাদের হাতে পৌঁছে যাচ্ছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থেকে এমন কর্মকাণ্ড সরাসরি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। পাশাপাশি তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও কাজ করেছেন বলে দাপ্তরিক নথিতে বিস্তারিত উল্লেখ রয়েছে। এই ৩ জনের মধ্যে ডিএমপির বর্তমান যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধেও নথিতে সুনির্দিষ্ট এবং গুরুতর অভিযোগ আনা হয়েছে। ২০১৮ সালে একটি রাজনৈতিক মামলার রায় ঘোষণার পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আদালত প্রাঙ্গণ থেকে জোরপূর্বক গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যাওয়ার ঘটনায় তিনি সরাসরি অংশ নিয়েছিলেন। সেই সময় যে গাড়িতে করে খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হচ্ছিল, ফরিদা ইয়াসমিন সেই একই গাড়ির দ্বিতীয় সারির আসনে বসেছিলেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার এই মিশনে অংশ নেওয়ার কারণে তৎকালীন ডিএমপির শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে তিনি বিশেষ প্রশংসা এবং বাহবা পেয়েছিলেন বলে সরকারি নথিতে প্রমাণ মিলেছে। বিগত সময়ের রাজনৈতিক নিপীড়নের বিচারিক প্রক্রিয়ার পাশাপাশি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোরও আইনি সুরাহা শুরু হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে সংঘটিত নৃশংস গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই গণঅভ্যুত্থান দমনে সরাসরি নির্দেশদাতা এবং বাস্তবায়নকারী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত পুলিশের ৯ কর্মকর্তার বিরুদ্ধে চূড়ান্ত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। আদালতের সুস্পষ্ট রায়ের পর পুলিশ সদর দপ্তর থেকে এই কর্মকর্তাদের প্রয়োজনীয় সকল দাপ্তরিক নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকারি চাকরি আইন ২০১৮ এর বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে এখন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শাস্তির বিধান সংক্রান্ত সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪২ ধারায় অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী যদি ফৌজদারি অপরাধের মামলায় মৃত্যুদণ্ড অথবা ১ বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত হন, তবে আদালতের সেই আদেশ জারির তারিখ থেকেই তিনি তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত বলে গণ্য হবেন। এই আইনি কাঠামোর উপর ভিত্তি করেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত পুলিশের ওই ৯ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, আদালতে রায়, সাজা পরোয়ানা এবং সংশ্লিষ্ট অন্যান্য আদেশের ভিত্তিতে এই ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত এবং বরখাস্তের প্রক্রিয়ায় থাকা পুলিশের এই ৯ কর্মকর্তা তালিকায় শুরুতেই রয়েছেন সাবেক পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান।
তালিকায় থাকা অন্যান্য কর্মকর্তারা হলেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সদীপ কুমার চক্রবর্তী, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান এবং সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি। এছাড়াও এই তালিকায় রয়েছেন রমনা বিভাগের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহিনশাহ মাহমুদ আক্তারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম এবং ডিএমপির সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এই কর্মকর্তাদের বর্তমান অবস্থাও দাপ্তরিকভাবে ভিন্ন ভিন্ন। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে কারাগারে অন্তরীণ রয়েছেন। অন্যদিকে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে ইতোমধ্যে সরকারি চাকরি আইন অনুযায়ী তার পদ থেকে অপসারণ করা হয়েছে এবং বর্তমানে তিনি পলাতক রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাকে আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পদচ্যুত এবং বরখাস্ত হওয়া অন্যান্য কর্মকর্তাদের বিষয়েও পুলিশ সদর দপ্তর কঠোর পদক্ষেপ নিয়েছে। ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করার পর তাকে রাজশাহী রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সদীপ কুমার চক্রবর্তীকে সাময়িক বরখাস্ত করে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে। একইভাবে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানকে তার দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়েছে। জুলাই আগস্টের ঘটনায় সরাসরি মাঠ পর্যায়ে নেতৃত্ব দেওয়া সাভারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি বর্তমানে সাময়িকভাবে বরখাস্ত অবস্থায় রয়েছেন। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করা রমনা বিভাগের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহিনশাহ মাহমুদ আক্তারুল ইসলামকেও তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের পর তাকে সিলেটের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে। সাভার সার্কেলে দায়িত্ব পালনকারী আরেক কর্মকর্তা সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত হওয়ার পর তাকেও সাময়িক বরখাস্ত করা হয় এবং পরবর্তীতে গত ৩০ অক্টোবর তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ ডিএমপির সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে তার দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করে কক্সবাজারের রুখিয়ায় অবস্থিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নে সংযুক্ত করা হয়েছে। পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত এই ব্যাপক প্রশাসনিক শুদ্ধি অভিযান প্রমাণ করে যে রাষ্ট্রীয় বাহিনীর কোনো সদস্য যদি আইনের শাসন লঙ্ঘন করে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হন তবে তাকে অবশ্যই কঠোর আইনি ও বিভাগীয় পরিণতির সম্মুখীন হতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের এই চলমান প্রক্রিয়া দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণে একটি বড় ধরনের দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে।